বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি একটি নতুন থাই কোরিয়ান বিএল ড্রামাকে বাংলা অনুবাদ করতে চলেছি, যার নাম হচ্ছে অজু বেকরি। গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয়, আমাদের অজুকে দেখানো হয় যে একজন বেকরির মালিক হয়। সে নিজের একটা দোকান খুলতে চলেছিল, মানে বেকরি খুলতে চলেছিল। সে কোরিয়ার মধ্যে থাকে, আর সেখানে কিছু কিছু লোকেরা তার কাছে আসে, আর তো সে সবাইকে হ্যালো বলে। সেখানে একটা ছেলে আসে যে পুলিশ অফিসার হয়, আর সে তাকে ভাই বলে। অজু তাকে ভিতরে নিয়ে যাওয়ার বলে যে দেখো, এটাকে ট্রাই করো, আমি এটা নিজে থেকে বানিয়েছি আজকেই সকালে এই ব্রেডটা। যেটা দেখে সে পুলিশ অফিসারটা তো বলে যে বাহ, এটা তো দেখেই ভালো লাগছে। তো অজু তাকে বলে যে তুমি একবার ট্রাই করে দেখো। তো সেই পুলিশ অফিসারটা তাকে বলে যে ঠিক আছে বলে সে ট্রাই করে। বাট সে যখন ট্রাই করে তার একটুও ভালো লাগে না, কারণ তার মধ্যে একটু নুন বেশি হয়। আর যেটাতে অজুকে সে বলে যে এটা টেস্ট না, প্রচণ্ড সল্টি হয়ে গেছে। অজু যে টেস্টলেস হয়, কারণ তার মধ্যে সে টেস্টটা থাকে না, সেটা কোথাও মিসিং হয়ে যায়। তো সে ভাবে যে কিন্তু এটা কী করে হতে পারে, আমি তো ঠিকভাবেই বানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তখনই সে পুলিশ অফিসারটা তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি চেষ্টা করতে থাকো, একদিন না একদিন ঠিকই হয়ে যাবে। তুমি এইটা কোথা থেকে বানিয়েছো? তোমার বাবার রেসিপি বুক থেকে, তাই না? যদি তোমার রেসিপি বুকটা এতটাই ভালো হয় তো তুমিও করতে পারবে তোমার বাবার মতন। যেটা শুনে অজু বলে যে তুমি ঠিকই বলেছো, আর আমি এটাকে খুব ভালোভাবে ওপেনিং করতে চাই। তখন সেই পুলিশ অফিসারটা বলে যে আচ্ছা, তো এখন আমাকে যেতে হবে বলে সে সেখান থেকে চলে যায়। আর তা যাওয়ার পরে অজু যে একটু স্যাড হয়ে যায়, কিন্তু তারপরে সে তার বাবার সেই রেসিপি বুকটা নেয়, আর সেখানে সে ভাবতে থাকে যে সে কীভাবে করবে। কারণ সে মনে ভাবতে থাকে যে তার বাবা কীভাবে রেসিপি তৈরি করতো। তো সেইভাবে সেও ট্রাই করে, বাট সে বুঝতে পারছে না যে সে কেন সেইভাবে করতে পারছে না। তার মধ্যে সেই ফিলিংসটা বানানোর জন্য আসছে না কেন। সে ভাবে যে আমাদের বেডটা আমি নতুনভাবে ট্রাই করতে চাই, বাট এটা হচ্ছে না কেন। আমার বাবা যখন করতো তখন তো সব কিছু তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত, এখন কেন এইসব কিছু হচ্ছে না, এটার মধ্যে কী মিসিং আছে, সে এইটাই ভাবতে থাকে। আর তার মধ্যে একটা হালচাল চলতে থাকে যে সে তার শপটাকে বড় করতে চায়। কিন্তু তখনই সে ঘুমিয়ে পড়ে, রাত যেহেতু হয়ে গেছিলো। স্বপ্নের মধ্যে সে তার বাবাকে দেখে যে সেখানে ব্রেড বানাচ্ছিল, আর সেও সেখানে দাঁড়িয়েছিল। তখনই ও যে জিজ্ঞাসা করে যে বাবা, এই স্টারগুলো কোথা থেকে এসেছে? তো তার বাবা বলে যে তুমি জানো, স্টারগুলো স্পেস থেকে এসেছে, মানে ইউনিভার্স থেকে এসেছে স্টার। তো এটা শুনে সে বলে যে তো এটার নাম কি? তো যেটা শুনে তার বাবা তাকে বলে যে তুমি জানো এখানে প্রচণ্ড এন্ডলেস স্টার্স আছে ইউনিভার্সের মধ্যে, যেরকম ব্রেডস হয় সেরকমই। তোমার দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগবে, আর এই স্টারটার নাম হচ্ছে অজু। দেখো এটা কত সুন্দর, তাই না? তার বাবা বলে যে তুমি চিন্তা করো না, এই ইউনিভার্সের মধ্যে তুমি স্টার হয়ে জন্মেছো সারা জীবন জ্বলার জন্য। তুমি ভয় পেও না, তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার আর আমার এই ইউনিভার্সের মধ্যে আবার কখনো না কখনো দেখা হবে। যেথায় আমি যাই না কেন তোমার সঙ্গে ঠিক দেখা হবে। আর তখনই দেখানো হয় যে একটা গাড়ি তার দোকানে আসে আর ধাক্কা দিয়ে দেয়, যেটাতে অজুর ঘুম ভেঙে যায়। তো অজু যখন নিচে নেমে আসে সে দেখে যে তার শপে কেউ ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছিল, যেটা দেখে সে শকটা পড়েছে, আমার শপ। বাট তখনই দুজন পার্সনকে দেখানো, যার মধ্যে আমাদের একটা মেন ক্যারেক্টার থাকে। সে বলে যে ওহো, এই দুনিয়ার লোক, তুমি কি এলামের মতো জেগে গেছো, বা এটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। বাট অজু রেগে যায় আর বলে যে তোমরা দুজন কে, আর এখানে কি করছো? তখন দেখানো যায় সেই পার্সনটা বলে যে হিউম্যানের ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য তার ভাষাকে ডিকোড করে নেয়, আর বলতে থাকে যে ও, আমার নাম রোমানো মার্নিয়নো, তুমি আর্ট্রিওলাও বলতে পারো আমাকে। যেটা শুনে অজু বলে যে কোথা থেকে এসেছো তোমরা? তো সেই লোকগুলো বলে যে আমি স্টার থেকে এসেছি, আর আমার স্টারের নাম হচ্ছে ক্যানভাস স্যারাস, আর এটা স্পেসের একটা নাম, আর এর নাম হচ্ছে হাইচি। তো সেও হাই করে আর বলে যে আমার সঙ্গে তোমার দেখা হয়ে গেল। অজু তাকে বলে যে তোমরা কি এখানে বোকা বানাতে এসেছো নাকি? তোমরা আমার শপে ধাক্কা দিয়েছো, আর তোমরা এখন উল্টাপাল্টা নাম বলছো, তোমাদের প্রবলেমটা কি, কে তোমরা? যেটা শুনে তো সেই পার্সনটা যে এলিয়েন হয় সে বলে যে হে হে কাম ডাউন, তুমি এটা কী বলছো, তোমার কথা আমি বোঝার চেষ্টা করছি। যেটা শুনে অজু তাকে বলে যে আমি তোমার কথা কোনো বুঝতে চেষ্টা করছি না। তখনই দেখানো যে সে বুঝতে পারে যে এর প্রেসার বেড়ে যাচ্ছে, তো একে শান্ত করতে হবে। অজু বলে যে তোমাদের দুজনের কী হয়েছেটা কি, তোমরা কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, একজন ইংলিশে কথা বলছো, একজন থাই ভাষায় কথা বলছো, তোমরা কী করছোটা কি? তো তখনই দেখানো যে তারা অজুকে শান্ত করার চেষ্টা করে যে তুমি প্রচণ্ড রেগে আছো, শান্ত হও, আগে আমাদের কথা তো শোনো। যেটা শুনে অজু বলে যে তোমরা আমাকে কী বলবে, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, আর তোমরা কে হওটা কে আমাকে আগে সেটা বলো, তোমরা এখানে আমার শপ কেন ভাঙছে? এটা বলে সে তাদের সঙ্গে ঝগড়া করতে থাকে আর বলে যে আগে আমাকে সত্যিটা বলো। যেটা শুনে সেই লোকটা বলতে থাকে যে আমি প্রথমবার আর্থের মধ্যে এসেছি, আর আমার মনে হয় আমি প্রপারলি ঠিকভাবে
ড্রাইভিং করতে পারিনি। যেটা শুনে অজু বলে যে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি জানো আমি আমার শপ কালকেই খুলবো ভেবেছিলাম, আর এখন তুমি আমার শপে এসে ধাক্কা দিয়েছো। তুমি জানো তোমাকে আমি পুলিশ স্টেশন নিয়ে যেতে পারি। তখন সে এলিয়েনকে বলতে থাকে যে, প্লিজ পুলিশ স্টেশন না, এবার আমরা কী করবো? আমাদের কিছু একটা করা উচিত, আমাদের এখান থেকে পালাতে হবে, তাই না? তো তার যে সাথে ডগ পার্সনটা এসেছিলো সেও বলে যে, হ্যাঁ আমারও মনে হয়। তখন দেখানো যে এলিয়েন বলতে থাকে, আমি তোমাকে একটা অফার দেবো। তো অজু বলে যে, কী অফার দিতে চাও? মানেটা কি? তো সেই লোকটা বলে যে, তুমি যদি আমার সঙ্গে কাজ করো আমি তোমাকে পয়সা বানাতে সাহায্য করতে পারি। তো অজু বলে যে, তুমি পয়সার জন্যই সব কিছু চেঞ্জ করতে চাইছো? তো সেই পার্সনটা বলে যে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তো এটা শুনে অজু বলে যে, হোয়াট দ্য হেল, তুমি কথা বলছোটা কি? তুমি চাও যে আমি তোমার সঙ্গে পেস্টিফে যাই, না কি কী বলতে চাইছো? তুমি কে হওটাকে? সে আরও রেগে যায়, আর সেই পার্সনটা বলে যে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাদের পেস্টিফে আমাদের ওখানের পয়সা আছে, আমি তোমাকে যে কথাটা বলছি আমি ওখান থেকে তোমাকে পয়সা দিতে পারি। যেটা শুনে অজু বলে যে, এটা তোমার গাড়ি ছিল তাই তো? আর তুমি তুমি স্টাডি করেছো থাই নিয়ে, সেই জন্য তুমি থাই ভাষায় কথা বলতে, আর তুমি বলছো যে তুমি এখন এলিয়েন? আমি এটাতে বিশ্বাস করি না, তুমি দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। বলে সে কী করে, তাকে মারার চেষ্টা করে, আর এটা দেখে সে ভয় পেয়ে যায় আর অজুকেই মেরে দেয়। অজু ওখানে বেহোশ হয়ে যায়, যেটা দেখে তার ডগ মানে যে হাইচি হয় সে বলে যে, তুমি এটা কী করেছোটা কি? তো এটা শুনে সে এলিয়েনটা বলেছে, আমি নিজেও জানি না আমি কী করেছি, আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। তো এটা শুনে তারা বলে যে, বাট তুমি ওকে মেরে দাওনি তো? তো এটা শুনে সে বলে যে, না আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। বলতে সে ওখান থেকে চলে যায়, আর অজু ওখানেই বেহোশ হয়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে, আর সেই জায়গাটাকে ভালোভাবে ছানবিন করতে থাকে, আর বলে যে, এটা প্রচণ্ড স্ট্রেঞ্জ, এখানে দুটো লোক এসে গাড়ি চালাচ্ছিল তাই তো? কিছু তোমার ঘরের মধ্যে চুরি হয়নি তো? তো অজু বলে যে, না, আমাদের যখন কথা হচ্ছিল আমাকে ওরা বলতেছিল যে ওরা নাকি কোথায় স্পেস থেকে এসেছে, স্টার থেকে এসেছে, এরকম করে কিছু বলতেছিল। যেটা শুনে সেই পুলিশ অফিসার তার ফ্রেন্ডটা বলে যে, তোমার কি কোথাও হার্ট হয়েছে, তুমি ঠিক আছো তো? যেটা শুনে অজু বলে যে, আমি ঠিক আছি। তো পুলিশ অফিসার বলে যে, আমি ওকে চিনি, আমাকে ওকে সামলাতে দিন, ঠিক আছে? এই বেকরি ওনার আমার ভাইয়ের মতন হয়। যেটা শুনে অজু বলে যে, ঠিক আছে। তারপর দেখানো যে পুলিশ অফিসার তাকে নিয়ে গাড়িতে বস করে দেয়, বলে যে, তুমি এখানে ওয়েট করো, আমি রেস্কিউ টিমের সঙ্গে কথা বলে আসছি। তারপরে সেই পুলিশ অফিসারটা রেস্কিউ টিমের সঙ্গে কথা বলে আর বলে যে, আপনার কি মনে হয় এইসব কী হচ্ছে? যেটা শুনে রেস্কিউ টিম বলে যে, আমার মনে হয় এখানে কেউ একজন গাড়ি এসে ধাক্কা দিয়ে দিয়েছে, কারণ সে হয়তো ড্রাঙ্ক ছিল। তারপর এটা শোনার পর পুলিশ অফিসার এসে আর বলে যে, তোমার কিছু মনে আছে ওদের ব্যাপারে, যারা এখানটা ধাক্কা দিয়েছিল? অজু বলে যে, আমি জানি না, ওরা কি আজব আজব কথা বলছিল, কারণ ওদের মধ্যে এখানে দুজন পার্সন ছিল, আর চারিদিকে ধোঁয়া হয়েছিল যেহেতু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ভালোভাবে কিছু মনে করতে পারছি না। যেটা শুনে পুলিশ অফিসার বলে যে, ওকে তুমি চিন্তা করো না, এখনের জন্য কালকে তোমার সব খুলতে হবে না, আমরা পরে খুলবো, ওকে? যেটা শুনে অজু বলে যে, আমি একটা কথা শুনেছি যে ওরা থাই ভাষায় কথা বলছিল, আর আমি যদি না ভুল হয় আমার মনে হয় ওরা দুজন হয়তো কোনো লাভার্স হবে। যেটা শুনে পুলিশ অফিসার বলে যে, মানে তুমি কী বলতে চাইছোটা কি? তুমি আর এরকম কেন মনে হলো যে ওরা দুজন লাভার্স ছিল? যেটা শুনে অজু তাকে কিছু কারণ দেয়, আর তারপরে দেখানো হয় যে সে সেই গাড়িটা যখন দেখে সেই গাড়িটা পুরো ভেঙে গিয়েছিল, আর তারা ভাবতে থাকে যে যে গাড়ির ওনার, তারা এত বড় একটা ফায়ার স্টার্ট করে দিল, তারপরে তারা এখান থেকে চলে এলো। আমার মনে হচ্ছে যেন তারা কোনো শত্রু হবে যারা এরকম করেছে। বাট এত রাত্রে যদি কেউ ড্রিঙ্ক করে না ড্রাইভ করে তাহলে এরকম অ্যাক্সিডেন্ট করা যাবে না। যেটা শুনেছি বলে যে, আপনার কি মনে হয় ওনারা থাই ভাষাও কথা বলছিল? আমার মনে হয় ওরা হয়তো এখানের কিছু রুলস বুঝতেই পারে না, আর এখানে সাইনও বুঝতে পারেনি। যেটা শুনে পুলিশ অফিসার বলেছে, আমিও মনে হয়েছিল, বাট আমাকে দেখতে হবে। আর এখানে দূর থেকে তারা দুজন সেই সবের দেখতে ছিল, আর ও যে গাড়ির মধ্যে একটু শুয়েছিল, তখনই পুলিশ অফিসার বলতে থাকে যে যে কারগুলো ভেঙেছে সেই গাড়িটাকে আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, তবে আমরা বুঝতে পারবো সার্চ করে এখানে কী কী প্রবলেম হয়েছে আর এক্সপ্লোরে কত কী নষ্ট হয়েছে। অজু তার গাড়ির কাছে দেখে সেই দুজন এলিয়েন তার সামনে থাকে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। তখন সে গাড়ি থেকে নামে আর তার জন্য মধ্যে ছুটে পালায়। অজু আবার সেই পুলিশ অফিসারকে ডাকে আর বলে যে, ভাই আসো, এরা দুজন এক্ষুনি এখানে ছিল। বাট তারা দুজন কী করে ওখান থেকে তাড়াতাড়ি ছুটে পালিয়ে যায়, আর অজু পুলিশ অফিসারকে আর তাদেরকে দেখাতে পারে না। পুলিশ অফিসার আসে আর বলে যে, কোথায় ওরা? তো এটা শুনে অজু বলে যে, ওরা এক্ষুনি এখান থেকে চলে গেল, তুমি জানো ওরা সব থেকে ডাম্পলিং চুরি করে পালাচ্ছে। যেটা শুনে পুলিশ অফিসার বলে যে, তুমি এটা কী বলছো নাকি, তুমি ওদের মুখ ভালাবে দেখেছো? বাট অজু বলে যে, না আমি এখনও শকটে ছিলাম, ওই জন্য আমি ভাবছিলাম যে এটা একটা স্বপ্ন। যেটা শুনে পুলিশ অফিসার বলে যে, তোমার মায়েরা কি, তুমি কী বলতে চাইছো? তো অজু বলে যে, আমি বুঝতে পারছি না যে একজন পার্সন আমার এইভাবে সবটাকে কী করে ভেঙে দিতে পারে। তুমি জানো ওদের আউটফিটটাও কিছুটা স্ট্রেঞ্জ ছিল, একজনকে দেখে মনে হচ্ছিলো যেন স্টেজে উঠে পারফর্ম করতে যাবে, আর একজন যেন মনে হচ্ছিলো ডগের মতন বিহেভ করছিল। আমি বুঝতে পারছি না যে এই চলছেটা কি। অজু বলে যে, আমার মাথার মধ্যে সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা কী করে হতে পারে, তাই না? হ্যাঁ, তো
সেই হেয়ং বলে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আজকে রাতে তুমি এখানে ঘুমিয়ে পড়ো। তারপর দেখানো হয় যে অজু ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন তার ঘুম ভাঙে সে দেখে যে সেই ছেলেগুলো তার পাশে আছে, যেটা দেখে সে বলে যে হেই তোমরা তোমরা এখানে কী করছোটা কি, কে তোমরা? সে তাদের দিকে ছুরি দেখার বলে যে তোমরা যদি আমার সঙ্গে কিছু করার চেষ্টা করো আমি তোমাদেরকে ছাড়বো না, আমি তোমার দিকে এক্ষুনি পুলিশে দিয়ে দেবো। তখনই আমাদেরকে সেই এলিয়েনকে দেখানো যে বলে যে তোমার কি মেমোরি খারাপ নাকি, নাকি আরও মেমোরি খারাপ হয়ে গেছে? আমরা জাস্ট তোমাকে এখানে একটা কথাই বলতে এসেছি যে আমাদের একটা নামও আছে, আর তুমি আমার দিকে সেই নামই জিজ্ঞাসা করো। আমার নাম হচ্ছে আরডি রোল, তুমি আমাকে আরডি রোল বলে ডাকতে পারো। যেটা শুনে সে বলে যে ও ঠিক আছে, বুঝতে পেরেছি। তখন আরডি রোল বলেছে আর এইটা হচ্ছে আমার পার্টনার, আমরা এলিয়েন হই। তো এটা শুনে সে বলে যে তোমাদের আইডেন্টি কী, তোমরা আমাকে মিথ্যা তো বলছো তাই না? তো আরডি রোল বলে যে আমি তোমাকে বললাম না আমরা মিথ্যা তো বলছি না, আর তাছাড়াও আমরা সত্যি এলিয়েন হয়। আর আমাদের পাওয়ার তখন খারাপ হয়ে গিয়েছিলো কারণ আমার পেসিফে কিছু গণ্ডগোল হয়েছিল, যার জন্য আমি আমাদের জায়গায় ফিরে যেতে পারছি না। তুমি জানো এই জায়গাটা কোথায় এক্সিট করে? তোমরা তো ইনসানরা সেইটাই জানো না, মানুষরা। যেটা শুনে তো অজু শকড হয়, বলে যে তোমার প্রবলেমটা কি? আর এই যে ডগের আউটফিট পরা এই লোকটা এ কি? এটার জন্য কি আর স্পেশাল আউটফিট বানানো হয়েছে? যেটা শুনে আদিরল বলে যে তুমি জানো না যে আমাদের কিংডমের মধ্যে এই সব জিনিসগুলো প্রচণ্ড নর্মাল ব্যাপার। অজু বলে যে তুমি কোন ব্যাপারে কথা বলছো আমি সেটাই বুঝতে পারছি না, তোমরা কে হওটা কে আমি সেটাই জানি না, আর এখানে কি করছো, আমার দোকানই কেন ভাঙতে এসেছো তোমরা? তো আদিরল বলতে থাকে যে এরকম কিছু না, এখানে তোমরা আমার দিকে এলিয়েন বলো তো ঠিক আছে আমরা এলিয়েন হই। যেটা শুনে অজু বলে যে এলিয়েন্স, তোমরা এটা কি বলছো কি? তখন তারা কিছু আওয়াজ শুনতে পায় আর সেখানে আজবভাবে ডান্স করতে স্টার্ট করে দেয়। যেটা শুনে অজু শকড হয় আর তাকে বলে যে বাস বন্ধ করো, তোমরা দুজন কি আমাকে বোকা পেয়েছো নাকি, নাকি নিজেরাই পাগল, আমাকে পাগলও বানাচ্ছ? আমি তোমাদের কথায় বিশ্বাস করি না। তোমরা আমার শপের মধ্যে আগুন জ্বালিয়ে এখান থেকে ছুটে পালিয়ে গেছিলে, আর তোমরা এখন আমার রুমে কী করে আসলে? আর তোমরা আমাকে কোনো পয়জন খাইয়েছো নাকি? যেটা শুনে হাডিরোল বলে যে এসব তুমি কী বলছো নাকি, এতক্ষণ ধরে আমি তোমাকে এত কিছু বোঝানোর চেষ্টা করলাম তুমি কিছু বুঝলে না, আর তোমার ব্রেন কি এত খারাপ? অজু বলে যে তোমাদের ব্রেন খারাপ। যেটা শুনে তারা শকড হয়ে যায়। তারপরে দেখানো হয় যে অজু একটা চেয়ার নেয় আর তাদেরকে মারতে যায়, বাট আদিরোলের ডগটা তাকে আটকে দেয় আর বলে যে আমি তোমাদেরকে ছাড়বো না। তখনই দেখানো হয় যে তারা বাইরে আসে আর বলে যে তোমরা জানো এই জায়গাটা তোমরা কী করেছো? যেটা শুনে তারা ওখানে ক্লিন করতে থাকে আর বলে যে কী তাকিয়ে আছো, তাড়াতাড়ি ক্লিন করো, তোমাদের কোনো প্রবলেম হওয়া উচিত নয় এই জায়গাটাকে ক্লিন করার জন্য। আদিরোল শকড হয়ে যায় যে সে এলিয়েন হয়ে জায়গাটাকে ক্লিন করছে। তখনই তার গরম লাগে, তো সে তার শার্টের বোতাম খুলতে স্টার্ট করে। আর অজু তাকে যখন দেখে যে ভাই এই এলিয়েন তো প্রচণ্ড হট হয়, তো সে তাকে দেখে না নিজের মুখ লুকাতে থাকে। গাইজ আমারও রিয়াকশান ওরকমই হয়, বাট সে তাকে বলে যে তাড়াতাড়ি ক্লিন করো, কী দেখছো তুমি? তো আদিরোল বলে যে আমি বুঝতে পারছি না যে আমি এই জায়গাটা পরিষ্কার করছি কেন। তখনই একটা পার্সন সেখানে আসে যার নাম হচ্ছে জাংয়ান হয়। জাংয়ান বলে যে তো তোমাদেরকে রেস্কিউ করতে কেউ আসেনি? তো সেও একজন এলিয়েন হয় আর বলে যে তোমার সঙ্গে খারাপ লাগবে বাট হ্যাঁ সত্যিই কেউ আসেনি। তখন সে বলে যে আমি জিরাল হই। যেটা শুনে অ্যাডিরোল বলে যে আমি হচ্ছি কিং হই। তো এটা শোনার পর সেই এলিয়েন দুজন কথা বলতে থাকে আর অ্যাডিরোল বলতে থাকে যে আমাকে রেস্কিউ করার জন্য কেউ না কেউ চলেই আসবে। যেটা শুনে জিরাল বলে যে আমার মনে হয় না কেউ আসবে, কারণ আমরাও অনেক বছর আগে এখানে এসে পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরেও দেখো আমরা এখনও ফিরে যেতে পারিনি। তুমি জানো 100 বছর অলরেডি আমরা আর্থের মধ্যে কাটিয়ে দিয়েছি। যেটা শুনে আদিরল বলে যে কিন্তু আমি 100 বছর এখানে কাটাবো না। যেটা শুনে জিরল বলে যে তুমি প্রিন্স হও তাই না আমাদের কান্ট্রি, আমি শুনেছিলাম তোমার ব্যাপারে কিছু কিছু কথা। তারপরে দেখা না যে সে ওখান থেকে জিরল বাইরে আসে আর সে তার আরেকটা সাথীর কাছকে যায়, সেও একজন এলিয়েন হয়, কিন্তু তারা মানুষ হিসাবে এই দুনিয়ার মধ্যে বাস করতে স্টার্ট করে আর বলে যে তুমি জানো রয়্যাল ফ্যামিলির একজন এখানে এসে পৌঁছে গেছে, আর আমার মনে হয় এবার ক্রাউন প্রিন্সকে যদি কেউ আনতে আসে তাহলে আমরাও হয়তো তার সঙ্গে ফিরে যেতে পারবো। ক্রাউন প্রিন্সকে যদি কেউ রেস্কিউ করে তার জন্য তাকে এখানে আসতে হবে, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, ফাইনালি আমরা এখান থেকে যেতে পারবো, ওরা আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে তাই না? তখন দেখানো হয় যে তারা বাইবেলস ফ্যামিলির ব্যাপারে বলতে থাকে, যারা এলিয়েন্স ফ্যামিলি হয়, যেটা হচ্ছে অনেক বছর আগেকার কথা, যেখানে 1000 of years আগে এলিয়েনদের মধ্যে একটা হাইয়েস্ট প্রিন্স ফ্যামিলি ছিল। সেই প্রিন্স ফ্যামিলি যেখানে গ্যালাক্সির বাইরে অনেক দূর পুরো দুনিয়ার মেসের বাইরে থাকে, সেখানের একজন ক্রাউন প্রিন্স ছিল যে বাইবেলের প্রিন্স হয়, আর তাকে রেস্কিউ করার জন্য এই দুনিয়ার মধ্যে অন্য কেউ আসবে, কারণ ফাইনালি সে আর্থের মধ্যে পৌঁছে গেছে। আর আর্থের মধ্যে 116 বছর 8 মাস 37 ডেজ মধ্যে তাকে যদি তার হোম টাউনে না ফিরে দেওয়া হয় তাহলে সে যেতে পারবে না। তো সে ভাবতে থাকে যে এই এলিয়েন্সগুলো আলাদা রকম দেখতে হয়, এমন মানে মানুষ ভাবে যে তার দিকে দেখতে একটু আজব হয়,
কিন্তু তারাও তাদের ইমাজিনেশনের থেকে আলাদা হয়, মানে তারাও অক্সিজেনে বাঁচতে পারে, তারাও খাবার খেতে পারে। এমনকি এই ইউনিভার্স তাদেরকেও একটা ফিক্স শেপ দিয়েছে, যেমন মানুষের দিকে দেখতে দিয়েছে সেরকমই এলিয়েন্সরাও দেখতে হয়। আর কিন্তু আর্থের লোকেরা ভাবে যে তারা আলাদা রকম দেখতে, আর তারা সেইভাবে রেসপেক্ট করে আর্থের লোকের দিকে, রেস্কিউ করে, সেই সিচুয়েশানকে ডেভেলপ করে। শুধু তারা আর্থের লোকের দিকে একটু বেশি ইন্টেলিজেন্ট হয়, আর এইটা ভেবে সে তার স্টোরি বলতে থাকে। তখন দেখানো যায় তার সাথী বলতে থাকে যে তোমার কি মনে হয় আমার দিকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে? যেটা শুনে জিরাল বলে যে আমার মনে হয় হ্যাঁ, কারণ আমি যদি এখানে বেশি দিন থাকি তাহলে লোকে বুঝে যাবে যে আমরা এলিয়েন্স হই। আর তাছাড়া আমার মিউজিকের রেদারের উপরে ওরাও রিয়্যাক্ট করেছিল, তো নিশ্চয়ই ওদেরকে যদি কেউ রেস্কিউ করতে আসে তো আমাদেরকেও নিয়ে যাবে। আর আমি এটা কখনো ভাবনা চিন্তা বন্ধ করব না যে আমাদের সঙ্গে 100% চান্স আছে। আর হ্যাঁ, আমরা এলিয়েন হই, হয়তো লোকেরা আমার দিকে নর্মাল ভাবে না, বাট আমরাও নর্মাল মানুষের মতনই নর্মাল মানুষের সঙ্গে থাকতে পারি। তো সেই জন্য সে বলেছে আমরা পোর্টেন্ড করি সব কিছু জানার, বাট জেনেও না জানার বিহেভ করি, কারণ আমরা একসঙ্গে সবার সঙ্গে থাকতে চাই। আর একসঙ্গে এইভাবে থাকতে চাইলে কেউ আমার দিকে ধরতে পারবে না। আর এখানে পুলিশ স্টেশনের সিন দেখানো, যেখানে সে পুলিশ অফিসারটা ভাবতে থাকে যে কে এই গাড়িটা চালিয়েছিল আর এইভাবে কী করে ধাক্কা দিতে পারে। তখনই তার একজন কলিগস বলে যে তুমি জানো পৃথিবীর মধ্যে না এরকম স্টিলের গাড়ি কোথাও পাওয়া যায় না। তুমি জানো আমার তো এটা দেখে আজব লাগছে, এই মেটেরিয়ালগুলো কোথায় পাওয়া যায়? আর এটা মনে হয় কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। তো এটা শুনে অফিসার তাকে বলেছে তুই কি মেন্টাল হসপিটালে যাবি নাকি, আমি তোর জন্য জায়গা বুক করে দিচ্ছি। কি বলছিসটা কি তুই? তুই বলছিস এই মেটেরিয়ালটা দুনিয়ার মধ্যে কোথাও পাওয়া যায় না, তাহলে এটা কোথা থেকে এলো? আর তুই জানিস এখানে একটা অন্য কিছু মিসিং চলছে আর তুই অন্য কিছু ভাবছিস। তারপর সিন চেঞ্জ হয়ে অজুকে দেখানো হয়, যে বলে যে তুমি জানো তোমাদের গাড়ি আমার কী করেছে, শপের দেখো কতটা ধাক্কা দিয়ে কী করেছে। তো এটা শুনে সেই অ্যানিমেলসগুলো বলতে থাকে যে তো কী হয়েছে, মানুষ তো বুঝার চেষ্টাই করছে না, আমি তো তোমাকে বলছিলাম না যে এই দুনিয়ার সঙ্গে আমি অতটা ফর্মুলার নয়, আর এটা জাস্ট একটা ইনসিডেন্স হয়ে গেছে। তো যেটা শুনে অজু বলে যে আচ্ছা এটা একটা ইনসিডেন্স হয়ে গেছে, তো তুমি কী করে এটাকে ঠিক করবে, নাকি তুমি এটাকে ঠিক করবে না? যেটা শুনে সে এলিয়েন্সের প্রিন্স বলতে থাকে যে হ্যাঁ আমি নিশ্চয়ই ঠিক করে দেবো, তুমি দেখো আমাকে জাস্ট এই ক্লিনের কাজটা দিও না, আমার ভাল লাগছে না। আর মানুষের ওয়ার্ল্ডে কি এইভাবে ট্রিট করা হয়? যেটা শুনে অজু বলে যে তোমার জন্য আমার সব ভেঙে গেছে, তুমি কী চাও আমি তোমার সঙ্গে কীভাবে ট্রিট করি? যেটা শুনে সে বলে যে তুমি জাস্ট পয়সা চাও তাই তো, আমি যদি তোমাকে পয়সা দিয়ে দিই তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে। যেটা শুনে অজু বলে যে হ্যাঁ তো ঠিক আছে পয়সা দাও আমাকে। তো এটা শুনে সে এলিয়েন বলে যে এখন না, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে যেয়ে আমি পয়সা আনবো, কারণ আমার কাছে পয়সা নেই। আর এটা শুনে অজু বলে যে মানেটা কি, তুমি কোথায় নিয়ে যাবে? তো এটা দেখানোর পর সে বলে যে চলো আমার সঙ্গে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, একটা শপে। তারপরে তারা একটা দোকানে আসে, যেখানে আসার পরে সে কিছু স্টোনের মতো বের করে, বলের মতো ক্রিস্টাল বল। যেটা দেখে অজু বলে যে এই ক্রিস্টাল বল থেকে তুমি পয়সা বের করবে? তো এটা শুনে সে বলে যে হ্যাঁ তুমি জানো আমাদের কান্ট্রির মধ্যে এটা থেকেই পয়সা তৈরি হয়, আর এগুলো প্রচণ্ড রেয়ার হয় আর দামি হয়। অজু বলে যে আচ্ছা দেখে তো মনে হচ্ছে না আমার, তো যা করবে করো, আমি দেখতে চাই তুমি এটা থেকে কতই এমন পয়সা বের করতে পারো, আমাদের এখানে অতটাও এটা ফেমাস নয়। যেটা শুনে সে বলে যে তুমি জাস্ট দেখো না। তারপরে দেখো না যে সে বলে যে এখানে আমি এটাকে বিক্রি করতে চাই। তারপরে সে কিছু জাদু ইউজ করে আর সেই ক্রিস্টাল বলটা থেকে কিছু পয়সা বের করার চেষ্টা করে। তখন সেই লোকটা বলে যে তুমি এটা কী করছো নাকি, আর এখানে এই পয়সাগুলো এতটাও জরুরি হয় না, এই ক্রিস্টাল বলগুলো আর্থের মধ্যে অতটা এক্সপেন্সিভ হয় না। যেটা শুনে সে শকড হয়ে যায়। আর অজু বলে যে তো তোমার হোম টাউন থেকে পয়সা পেতে আমার কত সময় লাগবে তুমি বুঝতে পারছো? আর তুমি জাস্ট এই কটা পয়সার মাধ্যমে, যেটা আমার মান্থলি স্যালারিও হবে না, তুমি জানো তুমি যদি 15 ঘন্টাও সারাদিনে কাজ করো না, এর থেকে বেশি পয়সা ইনকাম করতে পারবে। যেটা শুনে সেই এলিয়েনটা শকড হয়ে যায় আর বলে যে কী? তারপরে দেখানো যায় অজু তাদের দুজনকে তার দোকানে হাত উপর করে বস করিয়ে রাখে আর বলে যে এখানে তোমরা কিসের জন্য এসেছো? তুমি জানো তোমরা আমাকে টায়ার্ড করে দিচ্ছ, আমি বুঝতে পারছি না। যেটা শুনে সেই এলিয়েনগুলো বলতে থাকে যে আমার কাছে আর পয়সা নেই তোমাকে দেওয়ার জন্য। অজু বলে যে তুমি কি বলতে কি চাইছো, তুমি যদি না আমাকে পয়সা দাও তাহলে আমি তোমার দিকে এবার পানিশই করবো, তোমরা আমাকে পয়সা দিবে। যেটা শুনে এলিয়েন বলে যে তুমি এভাবে আমার দিকে পানিশ করতে পারো না, ওকে? আর তাছাড়াও তোমার জাস্ট পয়সা চাই তাই তো, ঠিক আছে, আমি মানছি আমি গিল্টি ফিল করছি আমি যে কাজটা করেছি। যেটা শুনে ওইজু বলে যে ও তুমি এবার বুঝতে পারছো যে তুমি কী করেছো? তো আরুল বলে যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আমি কী করেছি, আর আমাকে একটা চান্স দাও সব কিছু ঠিক করার জন্য। আমি জানি এটা তো অতিরিক্ত তোমাকে চাওয়া হবে না, বাট একটা চান্স তো আমার দিকে দিতেই পারো। যেটা শুনে অজু বলে যে তোমরা তোমরা এখানেই কেন এলে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে তোমরা আগে কন্ট্রাক্ট সাইন করো যে তোমরা আমার পয়সা মিটিয়ে তারপরে এই জায়গা থেকে যাবে। যেটা শুনে আরোল বলে যে না এটা হতে পারে না, আমি কন্ট্রাক্ট সাইন করবো না।
আর আমি এখানে কাজ করতে পারবো না। যেটা শুনো, অজু বলে যে কিন্তু কেন, তুমি কেন কন্ট্রাক্ট সাইন করবে না, তোমাকে এটাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, সাইন করো আগে কন্ট্রাক্ট। বাট সে কন্ট্রাক্ট সাইন করতে যায় না। তো অজু তাকে বলে যে যদি না তুমি কন্ট্রাক্ট সাইন করো তাহলে আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবো, যে তুমি আমার সব ভেঙেছো তারপরেও পয়সা দিচ্ছ না। যেটা শুনে সে শকড হয়ে যায়, বলে যে না না এরকম করো না প্লিজ। বলে সে কী করে, কন্ট্রাক্টে সাইন করে দেয়। যেটা দেখে অজু বলে যে ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গে এখানেই কাজ করবে আমার হয়ে, ঠিক আছে। যেটা শুনে সে বলে যে ওকে ঠিক আছে। তারপরে সিন চেঞ্জ হয় আর আমাদের একটা জায়গা দেখানো হয় যেখানে মানে এলিয়েন্সদের প্রিন্সেস এই দুনিয়ার মধ্যে চলে এসেছে নর্থ পোলের ওখানে। তার বডিগার্ড কারোর সঙ্গে কথা বলতে থাকে আর বলে যে প্রিন্সেস এখানে চলে এসেছে, আর সব জায়গায় খুঁজে দেখবে, যদি সে কোথাও পেয়ে যায় সেই লোকগুলোকে তো তার দিকে ধরে নিয়ে যাবে। যেটা শুনে প্রিন্সেস তাকে বলেছে আমার কাছে একটা কোশ্চেন আছে, তুমি জিজ্ঞাসা করো প্রিন্সকে, মানে যে রাজা তাকে জিজ্ঞাসা করো যদি আমি ওকে নিয়ে যাই তো আমার ইচ্ছে পূরণ হবে কিনা। আর তখন